face of receiving all respect. And also they must get their share, due share, legitimate share. My father fought in Bangladesh's liberation war from Pakistan in 1971. Earlier this year, my dad called me. Emotionally, he told me that someone had contacted him, someone who had fought under his leadership in the war, and they spoke after 42 long years. This is his story. Kamal Sayeed Mohon, thank you for being here. It's my pleasure. Describe the first time you met my dad. Let me have a privilege to speak in English and Bengali both because আমরা এখানে থাকি দেশে থাকি শুধু অভ্যাস হয়ে যায় বাট বাংলা বললে হয়তো আর একটু সুবিধা হবে for the people who will listen the things what I am going to say or narrated. I believe it was in 1966. Fortunately, my father was a professor of Dhaka University and he was a provost, a house tutor, proctor. My relationship with the family and particularly for my father and everybody know me Dr. Nurul হিসেবে ছেলে এরকম করে তো সিরাজুল খান তোমার ফাদার পলিটিক্যাল যিনি গুরু উনি আমাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন এখন ইকবাল হলে আমাকে খুব স্নেহ করতেন বাট হি ইউজড টু নো মি লং I believe since 1962 সিরাজুল খান probably he is your uncle I believe so তা আমি বললাম তো ওনাকে তো আমি চিনি খুশরুকে চিনি তো খুশরু তুমি কি বলেছো না ওকে এরকম খুব লম্বা চওড়া ছিল তোমার ফাদার দেখতে পরিষ্কার ছিল রাজপুত চেহারা খুব স্মার্টলি লিডারশিপ একটা ক্যারেক্টার মনে হচ্ছিল তো কিছু কিছু মানুষের জীবন দেখবে যে ইউ ফল ইন লাভ উইথ সামওয়ান উইথ দ্য ফার্স্ট সাইট তো হি ইজ এ পারসন আমার কাছে মনে হয় যে everybody fall in love with him because of his charismatic behaviors, appearance and as whole organizing capacity. Anyway, so I know him only about জিমে গিয়ে বডি বিল্ডিং করতেন আর ওনাদের সময় আবার তখন তো পাকিস্তান ছিল তো স্টুডেন্ট উইং একটা ছিল যেটা রুলিং পার্টির মুসলিম লীগে সেটা হচ্ছে ন্যাশনাল NSF ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন তো স্টুডেন্ট ফেডারেশন তখন দুই একজন লোক ছিল ওনাদের সমসাময়িক তারা খুব ডান্ডাবাজি করে বেড়াতো টেরোরাইজ করে বেড়াতো এর মধ্যে একজন ছিল খোকা হয়ে আরেকজন ছিলেন সাইদুল পাসপার্ত বরিশাল এই দুজন খুব নাম করা ছিলেন তো তাদের সাথে খুসরুয়ের খুব সবসময় কনফ্লিক্ট ছিল কারণ খুসরুয়ের ছাত্রলীগ করতেন আর ওরা করতো NSF and ছাত্রলীগ NSF এর মধ্যে একটা কনফ্লিক্ট অফ মানে পলিটিক্যাল কনফ্লিক্ট থেকে যেত এবং আলটিমেটলি ওনাদের সাথে ফাইটটা হতো বেশি এরপরে গ্রাজুয়ালি বোধহয় এক বছর আমি রেগুলার আমিও জিম খুব পছন্দ করতাম জিমে যেতাম জিমে গিয়ে ওনাকে দেখতাম উনি বডি বিল্ডিং করতে আমরা করতাম এবং করতে করতে একটা পর্যায়ে I know him very close when he used to come very regularly in তাজুল হক হল বা ইকবাল হল এই করতে করতে এর মধ্যে আমরা কলেজ স্কুল প্রায় আমার শেষ তখন it was 1969 mass movement start হয়ে গেল Tell me about your role in 1971. What made you join a war movement? Actually, 71 was not the originally nucleus of the liberation war. The nucleus was created so far my knowledge goes mid 60s, probably 64-5 এর দিকে সিরাজুল খান এবং ছাত্রলীগের কিছু নেতৃবৃন্দ তখন ধরে নিয়েছে আওয়ামী লীগ তখন তো মোটামুটি অপোজিশন ছিল তখন আমাদের 6 দফা দাবি 11 দফা দাবি আন্দোলন চলছে তো একটা পর্যায়ে আমরা বুঝে নিলাম যে পাকিস্তান মিলিটারি জান্তা বা পাকিস্তান গভর্নমেন্টগুলো কোন অবস্থাতে বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকারা যেটা স্বাধিকার যেটা ওটা তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে না তখন উইদিন দ্য পার্টি ছাত্রলীগের মধ্যেই
সিরাজ আলম খানের লিডারশিপে একটা আন্ডারগ্রাউন্ড উইদিন দ্য পার্টি আন্ডারগ্রাউন্ড সেল করা হয়। Your father, Khusru Bhai, was one of the main leader who organized the people who will be ultimately the fighter for the liberation war. Then one day, I believe it was early 68, তিনি আমাকে বললেন যে তোমাদের কয়েকজনের সাথে আমি একটু মিট করব, কথা বলবো। তাই আমাকে ডাকলেন ইকবাল হলের ক্যান্টিনে, আমরা বসলাম। ওখানে আমার সাথে ছিলেন ফারুক, ছিলেন ঢাকা কলেজে, তারপরে হাবিব ছিলেন ঢাকা কলেজে, জগন্নাথ কলেজে নজরুল হয়েছিলেন, আর আমরা এই পাঁচজন। উনি বললেন যে আমাদের বললেন যে দাদা মানে সিরাজ আলম খান তোমাদের বলেছে জিনিসটা, তা আমি অলরেডি আই হ্যাভ সিলেক্টেড বোথ অল দিস 4-5 পিপলস, তোমাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে, তোমরা এটা অর্গানাইজ করবা। বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা নাকি খুব ডেডিকেটেড এবং কনফিডেন্সিয়াল রাখতে পারবে ইন্টারনাল, তাদেরকে অর্গানাইজ করা। তা আমরা অর্গানাইজ করা আরম্ভ করলাম। করতে করতে 69 গণ অভ্যুত্থান শেষ, 70 নির্বাচন হয়ে গেল। আমরা কনফার্ম হয়ে গেলাম যে আওয়ামী লীগকে ক্ষমতা তারা দিচ্ছে না আর্মিরা। তো তখন আমাদের মধ্যে একটা ডিসিশন হয়ে গেল। তো খুশরু ভাই আমাদের সাথে বসলেন, বসার পর বললেন যে আমরা কতজন লোক কালেক্ট করতে পেরেছে। আমার উপর দায়িত্বটা ছিল এই কারণে যে তখন আমি অলরেডি ইউটিসির ডেপুটি অ্যাডজুটেন্ট হিসেবে কাজ করছি, তখন জগন্নাথ কলেজ বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরওটিসিতে। তো আই ওয়াজ ভেরি মাচ ওয়েল ট্রেন্ড, আর্মি ট্রেন্ড আমাদের ছিল, তা ওই জন্যই বোধ হয় আমাকে বেশিভাবে সিলেক্ট করা হয়। তো তখন আমরা স্টার্ট করলাম খসরু ভাইয়ের লিডারশিপে। মন্টু ভাই ওনার সাথে ছিলেন, মন্টু ভাই এবং খসরু ভাই। মন্টু ভাই মানে কি পরে আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, এখন যিনি ডক্টর কামাল হোসেনের সেক্রেটারি হিসেবে আছেন পার্টির। মূলত খসরু ভাই ওই সময়টা যে ভূমিকাটা ছিল, তখনও কিন্তু স্বাধীন বাংলার কোনো কথাবার্তা আসেনি। তো তখন আমাদের মধ্যে ছিল যে আমরা কিভাবে আর্মস কালেক্ট করি, কারণ আমাদের তো আর্মস ছিল না, বা ট্রেনিংটা ছিল কয়েকজনের। তখন একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে লিবারেশন ওয়ার আমাদের সামনে চলে এসছে, আলটিমেটলি এরা শুনবে না, সুতরাং আমাদেরকে ফুল ফ্লেজেড ট্রেনিংটা দেওয়াতে হবে। আমরা তখন স্টার্ট করলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মাঠে, যেটা পলাশী ব্যারাকের পাশেই, ওই মাঠে ট্রেনিং দেওয়ার আরম্ভ করলাম। ওখানে 7টা কন্টিজেন্ট তৈরি করা হলো। এক একটা কন্টিজেন্টে প্রায় 40 থেকে 50 জনের মতো এক একটা কন্টিজেন্ট। একটা কন্টিজেন্টের দায়িত্ব নিলেন ওখানে নজরুল ভাই ছিলেন, তারপরে হাবিব ছিল, ফারুক ছিল, আমি ইচ্ছা করে লাস্টটা নিলাম। আর বাড়ি ছিল, জগন্নাথ কলেজের বাড়ি ছিল, আরো অনেকেই ছিল, আমি যাদের কথা এই মুহূর্তে মনে আসতে পারে। তো খসরু সেখানে স্বাধীন বাংলার পতাকাটা উঠানো হবে, তো ওখানে উনি গান ফায়ার করে অফিসিয়ালি 23শে মার্চে উনি এটা করলেন। এর আগে আমি লেট মি গো ব্যাক সামথিং হাউ উই ডিড ইট অ্যাকচুয়ালি দ্য এন্ড অফ দ্য 1970। তো তখন তো আমাদের কাছে আর্ম ছিল না, তা উনি তো খুব কোনো জায়গায় মানে থাকতেন না, মানে স্থির থাকতেন না, ওনাকে স্ট্রেস করার মতো খুব ডিফিকাল্ট ছিল। আর এখানে কথা হচ্ছে নেই, ফাট নেই, কোথায় গেল কেউ নোবডি নোজ। সো উনি অ্যারেস্ট হওয়ার মতো কোনো সুযোগ উনি কাউকে দিতেন না, কারণ উনি অ্যারেস্ট হলে আমাদের জন্য অনেক প্রবলেম হইতো, আমাদের ভিতরে ইন্টারনাল অনেক কিছু সিক্রেসি আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। That was the first incident in Bangladesh, I should say, as per my knowledge goes. ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা পার হলে নিউ মার্কেট ওখানে। তো আমরা চল, আমরা কয়েকজন ওনার সাথে গেলাম, 3-4 জন। হঠাৎ দেখি উনি নাই। এটা আবার নিউ মার্কেটে যেটা দক্ষিণের গেটটায়, তো ওখান দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি খুঁজতেছি, নাই। হঠাৎ ধর, তারপর দেখি দুটা আর্মি অফিসার ছিল, একটাকে স্ট্যাপ করে দিল উনি, স্ট্যাপ করে উনি চলে গেলেন, যাওয়ার সময় কিন্তু ওর আর্মসটা নিয়ে চলে গেলেন। তো এরকম দুঃসাহস একজন মানুষের তখন পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। এরপরে আরেকটা ঘটনা ঘটে, যেটা নাকি অনেকে হিস্ট্রিটা জানে না, আর জানুয়ারির শেষের দিকে হবে, আমার ডেটটা মনে নেই। বিকজ একদিন সে বলতেছেন যে আমরা একটা জায়গায় যাবো, একটু দূরে, উই আর প্রিপেয়ার, ট্রাকে আমরা গাড়িতে যাবো। তাহলে ঠিক আছে, দেখি একটা গাড়ি, ওনার একটা জিপ ছিল, জিপের মধ্যে উনি বসলেন। আমার হিসাবে বললো যে তুই ট্রাকে ওঠ। তা আমি ট্রাকে উঠলাম। তো যাচ্ছি দেখি যে যাদবপুরে দিকে যাচ্ছি। তারপর যাদবপুরের ওই একটা স্ট্যাচু আছে লিবারেশন ওয়ার্ডে, ওটা চত্বর বলে ওটাকে, ওটা পাশ দিয়ে গিয়ে দেখি অর্ডিন্যান্স ফ্যাক্টরির পিছের দিকে আমরা ঢুকতেছি। ওখানে যাওয়ার পর উনি বললেন যে আমরা আজকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি লুট করবো। আরে ক্রেজি, কেমনি লুট করে, এত বড় মানে ওয়াল, তার কাটা। তো
তুলি বলছে, হোয়াট আই ডু, ফলো মি অ্যান্ড জাস্ট ডু ইট হোয়াট আই সে টু ইউ। উনি থপ থপ করে কিভাবে উঠে গেলেন, ভিতরে গেলেন, গিয়ে কাকে না কি মারলেন, মেরে চাবি উঠলেন, চাবি নিয়ে দরজা, মানে বড় গেট, সেন্ট্রি ছিল, সেন্ট্রিদের সরাই কিভাবে সরালেন আই ডোন্ট নো। আমাদের বলে যে ট্রাক ঢুকালাম আমরা অডিয়েন্স ফ্যাক্টরি, যেখানে আর্মসগুলি মানে বানানোর পরে নতুন, এগুলো সব চাইনিজ স্কেচের মডেলস, অটোমেটিক, সেমি অটোমেটিক উইপেন্স, এগুলো লোড করো, এই আমরা লোড করা আরম্ভ করলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিভল্ট ইন বাংলাদেশ হিস্ট্রি। এবং আমরা তখন ওখানে পুরা ট্রাক লোড করে আমরা আর্মস নিয়ে আসি। এটি আমাদের প্রথম বাংলাদেশ লিবারেশন ওয়ারের ফার্স্ট মুভমেন্টে এই আর্মস কালেকশনটা আমরা ওনার লিডারশিপে করি। What was it like fighting for our liberation? You are a graduate from this country as a journalism পড়ালেখা করেছে, জার্নালিজম পাস করে। এখন if you want to write something, এখন যদি embargo that government, no, you cannot write it because in this country we have a freedom of speech. এখন if they say no, you cannot do it, so what you will say? But no, I can follow you, simple. ঘটনা হচ্ছে যে তুমি সাপ্রেস করবে কোনো কিছু। এখন আমার বাংলা ভাষায় আমি কথা বলতে পারবো না, আমার দেশে তখন তো কথা বলছি মানে পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দু হবে, আমরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের মানে ইলেকশনে আমরা জিতলাম, আমাদেরকে পার্লামেন্ট দিবে না, আমাদের চাকরি বাকরির সুযোগ নেই, বিদেশে যাওয়ার সুযোগ নাই, আর্মিতে যাওয়ার সুযোগ নাই, মানে সবখানে তারা সাপ্রেস করে, অথচ আমাদের রেভিনিউটা তারা নিয়ে চলে যেত। তো এই জিনিসগুলি পিপল আন্ডারস্টুড দ্যাট আমার যে মানে স্বাধিকার আন্দোলন যেটা হয়েছিল 6 দফা থেকে আরম্ভ করে 11 দফা স্বাধিকার অর্থে আমার স্বাধীনতা, এই জিনিসটা পিপুল আন্ডারস্টুড যে আমাকে এরা সাপ্রেস করছে, সুতরাং আমাকে রিভোল্ট করতে হবে। দ্য লিডার্স দে টুক দ্য লিড, এটাকে ম্যাস মুভমেন্ট থেকে এটা ইলেকশন থেকে আলটিমেটলি লিবারেশন ওয়ার ডিক্লেয়ার মানে জন্য রেডি করতে বললো আমরা। তো তখন আমরা রেডি হলাম, আমরা মার্চিং হলো। এখানে একটা কথা ভুলে গেছি, তোমার ফাদার একটা ঘটনা আছে, বাংলাদেশের ফ্ল্যাগটা, দিস ইজ এ হিস্ট্রি অ্যাকচুয়ালি। এগুলো এখন কেন হয় না, অবশ্য সিন্স আফটার লিবারেশন ওয়ার আমাদের অনেক কথা কেউ জানে টানে না, বলেও না, রিকগনিশন তো অনেক দূরের কথা। আমাদের বাংলাদেশের পতাকাটা তৈরি করা হবে, তো সিরাজ আলম খান রাসমা দুজনে হঠাৎ করে আমি একদিন গেলাম, যেদিন ঘটনাটা তুলিবাজে যাও তো একটু শিবুদার রুমে যাও, শিবনারায়ণ দাস। তাই আমি গেলাম, ওখানে যে শিবদা আমার খাট ছিল, খাটের মধ্যে বসা, শিবদা দেখে একটা কাপড়ের মধ্যে এখানে স্কেচ করতেছে বাংলাদেশের ফ্ল্যাগ। তো বাংলাদেশের ফ্ল্যাগটা কেমন, তো উনি ওটা অলরেডি ডিসিশন না হয়েছিল, সিরাজ আলম খান দাদা বা অন্যান্যরা ডিসিশনটা তাকে দিয়েছে কিভাবে করবে। তো গ্রাউন্ডটা করলো গ্রিন, মাঝখানে রেড দিল, এর মধ্যে দিল এই বাংলাদেশের ম্যাপটা করলো সোভারেনিটি পয়েন্ট অফ ভিউতে, এবং এটা ইয়েলো কালার, কিন্তু মুখে আমরা বলতেছি যে গোল্ডেন কালার। তা আমি ওনাকে বলছেন যে আপনি এটা গোল্ডেন, আমরা এটা গোল্ডেন কালার, গোল্ডের কাপড় আছে নাকি, তো ইয়েলোস, এটা গোল্ড মনে হবে। আমি না, এটা রং লাগান, তো রং পাবি করে। আমি কিন্তু তাই যাই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওখানে গেলে আমি পাবো, বা আর্ট কলেজে গেলে পাবো। তা আমি গেলাম ইউনিভার্সিটি ওখানে, তারপরে আর্ট কলেজ থেকে একজনকে কাকে জানি বলা হলো, ভুলে গেলাম, তো উনি নিয়ে এসে ওনাকে দেওয়া হলো, তো গোল্ড কালারের করা একটা স্মল ফ্ল্যাগ। হঠাৎ দেখি যান খুশু এসে পিঠে, এই কাজ হয়নি শুরু, কি হচ্ছে আমাকে দিতে হবে, তো দিচ্ছি দাদা, এটা আরো দাদা থেকে পারমিশন দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি যাই, অন্য কাজ আছে। ওই দিন রাতের ঘটনাটা, তখন ফ্ল্যাগ ফাইনাল হয়ে গেল কিভাবে করবে, এবং এটা ফ্ল্যাগ তো সাইজ তো উনি করেছেন ছোট, 1 ইয়ার্ড লম্বা, এটাই করতে হবে বড় সাইজ, কারণ পরের দিন ডাকসুতে এই ফ্ল্যাগটা অফিসিয়ালি মানে উঠানো হবে। ওই রাত্রেবেলা তোমার ফাদার খুসরু এই প্রথম গিয়ে করলো, বলাকা সিনেমা হলে 3 তলায় আমার ছাত্রলীগের অফিস ছিল, ওটা পাশে দর্জি থাকতো, ঠিক, তাকে কোত্থেকে ঘুমের থেকে উঠে নিয়ে আসলো মিড নাইটে, থেকে কাপড় কিনলো, কাপড় কিনে নিয়ে উনি দেবজিদিকে বানিয়ে টেনে রাত্রেবেলা নিয়ে আসলেন। এই হলো ওনার হাতে তৈরি প্রথম বাংলাদেশের ফার্স্ট ফ্ল্যাগ। ফার্স্টটা অনেক বড়, সেটা পরের দিন সকালবেলা ঢাকা ইউনিভার্সিটি কলা ভবনের আসম আব্দুর উঠালেন। এই যে লোকগুলো যারা নাকি তখন আমাদের ওই সময় এত সাহস নিয়ে এগুলি করার মতো লোক আমার চোখে খুব আমি কম দেখেছি। হি ওয়াজ টোটালি, এরপরে অনেক ঘটনা আছে যেটা নাকি বলার মতো সুযোগ পেলে আমি বলবো, বাট হি ইজ আইকন ফর দ্য লিবারেশন ওয়ার মুভমেন্ট, অ্যান্ড দিস পিপল মাস্ট বি রিওয়ার্ডেড। আনফর্চুনেটলি উনি তারপরে
যদিও এখন আমার সাথে ওনাদের হয়তো পলিটিক্যাল ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, যেমন মোস্তফা হোসেন মন্টু ভাই উনি আওয়ামী লীগ করতেন, আমি করি না, কিন্তু তারপরেও আমরা বলি যে দিস পিপল মাস্ট বি অনার্ড। আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা চলে আসছে যে উই ডোন্ট নো হাউ টু রেসপেক্ট দ্য সিনিয়র, উই ডোন্ট নো হাউ টু রেসপেক্ট আওয়ার ওন ব্রাদার্স এন্ড সিস্টার্স। This brings me to my next question. What kind of recognition did you get from the government of Bangladesh as a freedom fighter? It's a very nice question. Actually, we went for the liberation war as a volunteer to serve the nation, to get the freedom for ourselves from a Pakistani junta, simple. আমাকে কি I don't expect that আমাকে financially benefited করবে, বা আমরা কোনো শর্ত নিয়ে তো যুদ্ধে যাইনি। This is completely voluntarily we went. আমরা জানতামও না যে আমরা কালকে ফিরে আসবো কিনা। আমরা যে যুদ্ধ যখন যাই তখন আমাদের বাবা মা থেকে আমরা মানে বলে যেতে পারিনি, কারণ আমি জানি বলে হয়তো মা কান্নাকাটি করবে বা বাবা কান্না, ঠিক আব্বা মা ঠিক তাই আমরা পালিয়ে চলে গেছি। এখন চলে যাওয়ার পরে আমরা আদতে বেঁচে আসবো কিনা এটা আমরা কেউ জানতাম না, আমরা মানে আশাও করি না যে আমরা বাঁচবো, আমরা তো ধরে নিচ্ছি যে উইল ডাই, উইল কিল অ্যান্ড উইল ডাই। সো এক্সপেকটেশন এই দেশ থেকে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, বাট রিকগনিশন যেটা আছে তাদের পাওয়ার দরকার ছিল, যারা আইকন যারা তাদেরকে দেওয়া হয়নি। That's a very sad part of our sacrifice. Why did you contact my dad after so long? Did you try to contact him before? Since after the liberation war, I understood that I had to go for studies, and my father pushed me to go for study, not to go for any spending time in the whole politics. And in one course of time, I went to School of Pharmacy, and I was graduate. And after that, I have a vision. Well, this nation will not give anything to us. We have to earn it. So I decided to finish my studies, and I finished my studies, and I went to my professional job as a pharmacist. And from there, আমি abroad চলে গেলাম। Abroad বলতে আমি সৌদি আরব যাই, country যাচ্ছিলাম pharmacy industry. But always I was recalling why we did all these things and what is going on nowadays. I'm talking about since after the birth of the liberation war. I mean, Bangladesh. In 1990, I decided, this is not the place where I should continue my life. At that time, I got married, and as a pharmacist, we had all the pharmacists. They have a vision to come to USA to get, professional degrees and do his, professional practice. So এখানে আসার পরে তো আমি R&D-তে চলে গেলাম, আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে। বাট যখনই একা থাকি বা যখনই মনে হয় কথাবার্তা, তখনই ওনার কথা মনে হতো। তো কিন্তু I didn't have a telephone number since 1990. Last couple of months before, when I called him and contacted him through obviously the social media. Social media বলতে I was somebody was inviting me to be a friend, and I found he is from Sweden, and Habib, and ওর কিছু আর্টিকেল দেখলাম খোঁজ করে, তারপরে দেখি যে সে কিছু ইন্টারভিউ নিচ্ছে মানে ওনার কাজিনের সিরাজ আলম খানের। তো তখন আমি বললাম, আচ্ছা তোমার কাছে টেলিফোনে, তখন মানে হোয়াটসঅ্যাপ না কি বলে, তখন মেসেঞ্জারে কল করলাম তাকে। ও একটা পেপার বের করে যে থেকে জার্মান থেকে, and he gave me your father's number, and I requested him to just let him know that I need to be in touch, and all of a sudden I found him, and I was it's emotion. What year did you immigrate to the US? It was 1990. তো 1990-তে যখন আমি আসি, তখন আমাদের সিনিয়র ফার্মাসিস্ট এখানে তখন ওয়েল স্ট্যাবলিশই বলা যায়। সো somehow I been contacted with Mr. Abu Kabir. ওনার একটা ইন্ডাস্ট্রি ছিল, তো উনি বললেন যে ঠিক আছে, তোমার জব তো কোনো ব্যাপার না, উই ক্যান স্পন্সর ইউ। তখন আমি একা এসেছি। তারপর আফটার কাপল অফ ইয়ার্স I was in dilemma whether should I bring my family here or not, because এখানে How old were you at that time? It's a very deep, difficult question. I was born in 1954 and 1991. How the difference is that? 64, 74, 84, Yeah, 36. এরকম হবে, হ্যাঁ। তারপর ফ্যামিলি আসলো, লাইফ গোজ অন, ওয়ার্কিং হার্ড। আসলে কি এদেশে হার্ড লাইফ করলে
You know that you benefited, and the scope is there. So as an immigrant, I feel proud that I'm here. আমার ছেলেরা বড় হয়েছে এখন, they grew up, they started studying in this country since day one. I have two boys, they're mechanical engineer, they're serving the US Armed Forces and also regular job. এখানেও কন্টেস্ট হয়, তারা সার্ভাইভ করছে, and they're doing good, we're okay. What was the main reason why you decided to immigrate to the US? আমার জীবনে ব্যর্থতা যেটা, মানে soldiers never die twice in their life. But I was trying to give something to the nation, but unfortunately 1971 এর পরে the political reason অনেক কিছু চেঞ্জ হয়ে যাওয়াতে 1990 পর্যন্ত দেখলাম যে না, আমাকে either I have to leave the politics or I have to be involved in the politics. If I get involved in the politics more, the day will come, one day I'll be killed, simple. For the security of mine and my family, unfortunately I had to decide to leave Bangladesh for abroad. Did you feel like you gave up on Bangladesh when you decided to immigrate here? You should ask your mom after your birth. You're quite far away. How she felt. If you're sick, she will understand. If you're happy, she will understand. If you will be thousands miles away, she cannot forget you. So we gave a birth, a nation. We gave you a flag. How I can forget that one? One thing আমরা মিস করি, যেটা আমার কাছে মনে হয়, যখন দেশের গ্রামে সোশ্যাল মিডিয়ায় দেখি গ্রামের মানুষগুলো গ্রামের ছবি টবি যখন দেখি তখন খুব মিস করি দেশটাকে। Why did you choose America? Why not a different country? Why America? As a pharmacist, আমাদের worldwide recognize করে pharmacist RPS যারা করে, I mean register for pharmacy registration আমার আছে, মানে বাংলাদেশে, মিডল ইস্টে, হিয়ার অলসো। তো এখানে আসলে একটা অপরচুনিটি আসবে প্রফেশনালি, এটা প্লাস সবচেয়ে বেশি হচ্ছে যে বিফোর আই কেম টু দিস কান্ট্রি আই হ্যাড ইমপ্রেশন, to be honestly, if you want to leave, that is America. There's a freedom. If you work hard, honest, earning, you'll be okay. So to be honest, I found the same thing. What kind of struggles did you face? What was the biggest struggle? The biggest trouble was actually the immigration process. Processটা আমরা যখন এসেছি তখন থেকে immigration processটা খুব hard and tough হয়ে গেল। It took long way. অনেকে তাড়াতাড়ি হয়, অনেকে মানে ব্যাকলগে পড়ে যায়। So that was one of the toughest one. Our second হচ্ছে initially we had a really very bad financial problem that we face করেছি দেশে। But at the end, we got a better opportunity and better future. What does it feel like to accept America as your home after fighting an independence war? Most of the immigrants, they call this country as the fatherland, not the motherland. So my motherland is Bangladesh. This is my fatherland. That means this country has given us the opportunity to have freedom of speech and the opportunity to work hard and to succeed. Do you identify as Bangladeshi? Is your Bangladeshi identity always in the forefront, or do you actually identify as American? So my kids are like you guys. When you're American citizen, obviously you guys will say yes, we are Americans, not Bangladeshi, because the day one you studied US education in this country, the way my boys started their education here. The system, it brought them in a way that they feel this is their land. Well, I feel this is my land too, but the basic concept হচ্ছে যে I was born and raised, got education, and I had a privilege to be a veterans of the country. Well, I'm Bangladesh American. What do you think about modern day Bangladesh politics or modern day Bangladesh leadership in politics? But modern এখনকার যে বাংলাদেশের leadership এটা খুবই complicated, and ruling party, they don't have a respect to the elder, they don't respect to the people's right. এটা একটা আমাকে hard করে, and as a whole the political party লিডারশিপে যেগুলো হয় সে কারণে লিবারেশন ওয়ারে আমাদের যে গোল ছিল যে ফ্রিডম, এটা আমাদের নাই। It is completely shattered. When you think about your war experiences, are you
would you say you suffered from PTSD? And I would love to know, if you have, what kind of advice would you give to fellow freedom fighters about PTSD, post-traumatic stress disorder? Post-traumatic disorder যেমন আমার হয়েছিল, একটা ডিসঅর্ডারটা হয়েছিল ধরো 1972 থেকে 1973 and a half probably. And I was in a dilemma যে আমরা এত কিছু করলাম, যুদ্ধ করলাম, এটার জন্য তো আমরা কিছু আশা করি না, কিন্তু পলিটিক্স যেভাবে রান করছে, তো আমরা কি পড়ালেখা করবো না এটা করবো, পড়ালেখা করতে গেলে মন থাকে না, তখন ওই পিটিএসডির পয়েন্টগুলো আমাদের কাছে বারবার করে মনে হয়। এবং যেমন একটা অপারেশন আমরা গেলাম, আমি ওয়াজ সাব গ্রুপ কমান্ডেন্ট, তো আমার আন্ডারে যারা যুদ্ধ করেছে বা আমার সাথে যে যুদ্ধ করেছে ওদের একজনকে আই মিসড হিম, বিকজ হি ওয়াজ ক্যারিং মাই LMG magazine boxes, and in an operation all of a sudden আমার ওই LMGটা এটা কি গরম হয়ে যায়, সার্টেন তো রাউন্ড যখন বেরিয়ে যায় তখন এটা মানে ব্যারেল বাস্ট হয়ে যাওয়া যেমন। I was looking for some water or something like that, and it was so dark, আমি হাত দিয়ে দেখি যে কিছু কাদা মতো হয়, সেই কাদাটা যখন আমি ব্যারেলটাকে ঠান্ডা করলাম, ওই পরের দিন আর্লি মর্নিংয়ে যখন ওয়ার ইজ ওভার আমাদের ফলো আপ করতে হতো, তো ফলো আপে দেখি যে আমার একরাম নাই। তখন আমি খুঁজতে গেলাম, দেখি যে পিছিয়ে যখন টিলার মধ্যে যখন গেলাম তখন যে দেখি যে তার খুলিটা উড়ে গেছে, তার মগজ আর রক্ত দিয়ে, আমি ওটাই কিন্তু মানে পানি মতো ভেবে আমি ঠান্ডা করলাম। তো এগুলো জীবনে সময় সময় এখন হয়তো শুয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট কখনো এগুলো ভুলার মতো না। যেমন নজরুল ভাই পাকিস্তান শেষ বুলেট আর ওনার নাই, he got only 2 grenades and he jumped on the bunker of Pakistan army and he killed 6 guys along himself, he killed himself, whereas তার father, he doesn't have any brother, একটা ভাই ছিল, 2টা বোন ছিল, and we could not give anything to them. যে ছেলেটা মরে গেল আমার যে ক্যারি করতো আকরাম, সে মরে যাওয়ার পরে তার মা, মানে বাবা নাই, মা, I don't know still she is alive or not, and I don't know how she survived. তো এইগুলো আমাকে অনেক কষ্ট দেয়, আমাদেরকে পোস্ট ওয়ার সিনড্রোমে। তোর আব্বাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে, দেখো উনি কথা বলতে চাইবে না, because he understands the pain what he lost. What advice would you give to fellow immigrant freedom fighters and also to immigrants? The simple way is out of sight is out of mind. That's the best way. When you're away from Bangladesh, okay, forget what is going on. Do yourself as an immigrant. Work hard here. If you can do something, send some money or just say hi, hello, or if you can help them, help them. But when there is a phrase you call it, when you're Rome, be a Roman. So when you're American, be American. That's the way. That's what America stand for. When you are in this soul, when you're enjoying the benefits of the taxpayer money, and it is your responsibility to serve. The way I advise my kids, my boys, to serve in this country, because he enjoyed the benefit of education because of taxpayer money, and he became engineer. Both of them, they became engineer, went to the armed forces, and they're serving armed forces too simultaneously. That's the way it is. The immigrant should feel like that this is your country. এখন হয় কি, তুমি 2 নৌকায় পাড়া দিতে পারো না, তুমি ওকে একটা নৌকায় পাড়া দিতে হবে। If you keep your both the leg in two boats, you will drag in the water. So it is better to stand in one. So when you're in America, be American. That's it. No excuses. Thank you so much for doing this. My pleasure. We were just talking to freedom fighter Kamal Sayeed Mohon about his experiences from being a freedom fighter in Bangladesh to an immigrant in America. And this is how immigrants make America. Thank you for watching.